ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ক্লাস অফ আই লার্নিং ইউটিউব চ্যানেল। আমাদের ক্লাস 12-এর যে চ্যাপ্টারটা আমি আগের দিন শুরু করেছিলাম তার অনেকটাই ক্লাস আমি তোমাদের দুটো ভিডিও দিয়েছিলাম। তো সেখানে অনেকটাই টপিক পড়িয়েছিলাম এবং আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটা যেহেতু সোজা এবং খুব সহজ, তোমরা পড়ে নিলে বুঝতে পারবে। আমি জাস্ট তোমাদের বিষয়গুলোকে বুঝিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে, এবং ছোটো ছোটো করে বিষয়গুলোকে বুঝিয়ে দিয়েছিলাম এবং এগুলো তোমরা বাকি বইগুলো পড়েছো এবং অনেকেই রেসপন্স করেছে যে স্যার ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা পড়ে নিয়েছি, বা এগুলো পড়তে তেমন কোনো বোঝার বিষয় নেই, আমরা একবার রিডিং পড়তেই আমাদের বোঝা হয়ে গেছে। তো আমি সেই জন্যই আজকেও তোমাদের ক্লাসটাকে এইভাবেই দেব। সেটা হচ্ছে যে যে বিষয়গুলো আছে আমি বিষয়গুলো ওভারঅল একটা বলে যাব, বা কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে সেগুলো আমি যেমন আগের ক্লাসে বলেছিলাম সেগুলো বুঝিয়ে দিয়েছি বা সেগুলো বলে দিয়েছি, এবং যে বিষয়গুলো তোমাদের জানা নেই বা যে বিষয়গুলো সম্পর্কে বলার দরকার আছে সেগুলো আমি বলে দিচ্ছি যেমনভাবে, ঠিক সেভাবেই বলে দেবো। তো আজকে আমরা যে টপিকটায় যাব সেটা হচ্ছে আমাদের আছে টিস্যু কালচার বা কলাকর্ষণ, যেটা অনেকেই তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো। সেটা হচ্ছে অণুবিস্তারণ ও মাইক্রো প্রোপাগেশন। এই জায়গাটা পড়েছো। ক্লাস 11-এও বোধহয় কিছুটা ছিল না, ক্লাস 11-এ ছিল না, ক্লাস 12-এই তোমরা প্রথম দিকেও পড়েছো কলাকর্ষণ, মাইক্রো প্রোপাগেশন। সেখানে আমি মাইক্রো প্রোপাগেশন বিষয়টা তোমাদের বুঝিয়েছি বা টিস্যু কালচার কি জিনিসটা বুঝিয়েছি। তাহলে এখানে জাস্ট একবার আমি ওভারঅল বিষয়টাকে বলে দিই আমি পরের টপিকে চলে যাই, যেহেতু বিষয়টা তোমাদের কাছে জানা আছে। টিস্যু কালচার হচ্ছে একটা বিষয় যেটা হচ্ছে যে যেখানে কোনো কোষ উদ্ভিদের ক্ষেত্রে, মেনলি এটা উদ্ভিদের ক্ষেত্রে করা হয়, কৃত্রিম কোনো পরিবেশে তুমি চাইছো কি না একটা রোগবিহীন বা একটা উন্নত উৎপাদন ক্ষমতা সম্পন্ন বা উন্নত গুণ সম্পন্ন একটা উদ্ভিদ তৈরি করবে তুমি, এবং যেটা কি হবে না, যেটা প্রাকৃতিকভাবে তৈরি হতে গেলে তোমার অনেকটা সময় লাগে, কিন্তু তোমার এখন ইমিডিয়েট দরকার। তাহলে তুমি কি করতে পারো না, আমার একটা প্ল্যান্ট ন্যাচারালি 2 বছর লাগে তার প্রজনন ঘটাতে স্বাভাবিকভাবে, কিন্তু যদি আমি তাকে টিস্যু কালচারে নিয়ে আসি তাহলে সেটা আমি কয়েকদিনের মধ্যেই পেতে পারি বা অসময়েও পেতে পারি। যে সময়টা ব্রিডিং সেশন সেই সময় ছাড়াও আমি অন্যান্য সময় পেতে পারি। যেহেতু আমরা জানি বর্ষাকাল এমনি হচ্ছে তোমার ব্রিডিং সেশন হয়, কিন্তু আমি যদি শীতকালে পেতে চাই বা গ্রীষ্মকালে পেতে চাই তাহলে আমাকে তখন আর্টিফিশিয়ালি বা কৃত্রিম পরিবেশে বা কৃত্রিম মাধ্যমে সাহায্য নিতে হয়, যেটাকে বলা হচ্ছে টিস্যু কালচার। এবং টিস্যু কালচারকে বলা হয় কলাকর্ষণ, যেখানে কি করা হয়, যেখানে হচ্ছে উদ্ভিদ অঙ্গের বাইরে পরীক্ষাগারে জীবাণুমুক্ত পরিবেশে উপযুক্ত কর্ষণ মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে পৃথকীকৃত কোষ, কলা, অঙ্গ, ভ্রূণ, প্রোটোপ্লাজমের বৃদ্ধি এবং পরিপোষণকে বলা হচ্ছে কি টিস্যু কালচার বা কলাকর্ষণ। তাহলে দেখো এখানে বিষয়গুলো তো আমি একটু বলে যাই। সেটা হচ্ছে উদ্ভিদ অঙ্গের বাইরে, তাহলে অবভিয়াসলি কি বলেছি, আর্টিফিশিয়াল পরিবেশ। আর উদ্ভিদ অঙ্গের বাইরে মানে কোথায়, পরীক্ষাগারে। অবভিয়াসলি সেটা কি হতে হবে, জীবাণুমুক্ত পরিবেশ, তাহলে সেখানে কোনো ইনফেকশন যেন না থাকে। উপযুক্ত কর্ষণ মাধ্যম, তাহলে উপযুক্ত কর্ষণ মাধ্যম যেটাকে বলা হচ্ছে তোমার কি কালচার মিডিয়াম। তাহলে কর্ষণ মাধ্যম মানে যেটা বলা হচ্ছে কালচার মিডিয়াম থাকতে হবে, উপযুক্ত কর্ষণ মাধ্যম বা কালচার মিডিয়াম। কালচার মিডিয়ামে রাখা হয়, সেখানে কি দেওয়া হয় না, কালচার মিডিয়ামে থাকে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস, হরমোনস, আর কি থাকে, মিনারেলস এক্সেট্রা। সেটা নিউট্রিয়েন্টস, মিনারেলস গুলো কি হতে পারে, বা নিউট্রিয়েন্ট, ম্যাক্রো এলিমেন্ট আর মাইক্রো এলিমেন্ট, ম্যাক্রো অ্যান্ড মাইক্রো এলিমেন্টস। তাহলে এই সমস্ত উপাদানগুলো তোমার থাকবে, এইগুলোকে বলা হচ্ছে তোমার কি না কালচার মিডিয়াম। এবং সবথেকে কালচার মিডিয়াম তৈরি করতে মেনলি কি লাগে, এছাড়াও আগার লাগে, এছাড়াও আগার পাউডার, আগার মিডিয়াম, আগার পাউডার। ওকে, আগার পাউডার, তাহলে এটা হচ্ছে তোমার কালচার মিডিয়ামের মেন কম্পোনেন্ট। তাহলে এখানে এই কালচার মিডিয়াম আমরা যদি দেখি, কালচার মিডিয়ামের মধ্যে বর্তমানে যেগুলো ব্যবহৃত হয় তার মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হচ্ছে এমএস মিডিয়াম। ঠিক আছে, এমএস মিডিয়াম। তাহলে বর্তমানে সর্বজন স্বীকৃত মিডিয়াম কি, এমএস মিডিয়াম। এই এমএস এর পুরো নাম কি, এই এমএস এর পুরো নাম হচ্ছে মুরাসিক অ্যান্ড স্কুপ। দুজন সায়েন্টিস্টের নাম MURA মুরা SIGE, মুরাসিক SHI হবে, মুরা SHIGE, মুরাসিক অ্যান্ড স্কুপ SKGG, মুরাসিক এবং স্কুপ মিডিয়াম যেটাকে বলা হচ্ছে তোমার কি এমএস মিডিয়াম। তাহলে এমএস মিডিয়াম ব্যবহার করা হয়। এছাড়াও উদ্ভিদ দেহ থেকে পৃথকীকৃত যে কোষ
তাই তো? কোষ, কলা, অঙ্গ, ভ্রূণ, প্রোটোপ্লাজম এগুলো নেওয়া হয়। এগুলোকে বলা হয় তোমার কি, যে কোষ, কলা উদ্ভিদ দেহ থেকে নেওয়া হলো, এগুলোকে তোমার বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট, ওকে। এই এক্সপ্ল্যান্ট গুলোকে কি করা হলো, কালচার মিডিয়ামে রাখা হবে, দিয়ে পরিপোষণ বা টিস্যু কালচার করা হয়। তাহলে কি করা হয় না, প্রথমে একটা, আমি যদি পুরো টিস্যু কালচার টেকনিকটা দেখাই, প্রথমে একটা প্ল্যান্ট আমার নির্বাচন করতে হবে, ঠিক আছে? এই প্ল্যান্টটা নির্বাচন হয়ে গেলে সেখানে আমি কি যাব না, সেখান থেকে কোনো কোষ, কলা বা এই সমস্ত কিছু নেব, কোষ, কলা, অঙ্গ, হ্যাঁ, এগুলোকে নির্বাচন করা হয়, যেগুলোকে বলা হচ্ছে কি এক্সপ্ল্যান্ট নির্বাচন করতে হবে। এক্সপ্ল্যান্ট নির্বাচন করা হলো। এক্সপ্ল্যান্ট নির্বাচন করার পর সেগুলো কোথায় ফেলতে হবে, সেগুলো তোমার দিতে হবে টেস্ট টিউবের মধ্যে উইথ কালচার মিডিয়াম, তাহলে এখানে কটন দিয়ে এটা দেবে এবং কালচার মিডিয়াম এখানে থাকবে। এই কালচার মিডিয়ামের মধ্যে কোষ বা কলাগুলো দিয়ে দেবে, তাহলে এখানে কালচার মিডিয়াম, কালচার মিডিয়াম আছে, সেগুলো দেওয়ার পর আস্তে আস্তে কি হবে, এগুলো থেকে তৈরি হবে তোমার কালচার মিডিয়ামে দেওয়ার পর ক্যালাস, ক্যালাস তৈরি হবে। ক্যালাস থেকে তৈরি হচ্ছে তোমার কি, ক্যালাস থেকে তোমার যাবে হচ্ছে এমব্রায়ো আর এমব্রয়েড, এমব্রয়েড তৈরি হবে। এমব্রয়েড থেকে তৈরি হবে কি, এমব্রয়েড থেকে তোমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্ল্যান্টলেট, প্ল্যান্টলেটস। এই প্ল্যান্টলেটসকে কি করবে, প্ল্যান্টলেটকে তুমি বাগানে এটাকে পাঠিয়ে দিলে, তাহলে এখান থেকে আস্তে আস্তে দেখো এই যে প্ল্যান্টলেট তৈরি হয়ে গেল। তাহলে এখান থেকে হচ্ছে, এই হচ্ছে টোটাল টেকনিক। এবং এই কালচার মিডিয়ামে কি করা হয় না, কালচার মিডিয়ামে আগার পাউডার দেওয়া হয়, এছাড়াও অক্সিন দেওয়া হয়, সাইটোকাইনিন দেওয়া হয়, তাহলে বিভিন্ন হরমোন, বিভিন্ন নিউট্রিয়েন্ট এগুলো দিয়ে তোমার কলাকর্ষণ পদ্ধতিটাকে সম্পন্ন করা হয়। তাহলে এই হচ্ছে তোমার কলাকর্ষণ পদ্ধতি। এবার পদ্ধতিটাকে যদি আমি স্টেপ বাই স্টেপ লিখে যাই, ঠিক আছে, পরপর যদি লিখে যাই, তাহলে কি কি স্টেপ হয় না, স্টেপ বাই স্টেপ লিখলে আমি দেখো পরপর নামগুলো একটু লিখে দিই। পদ্ধতি যেটা বা প্রসেস যেটা, সেটা হচ্ছে দেখো প্রসেস, তাহলে একদম এসো তোমার প্রসেসে, পরপর স্টেপ বাই স্টেপ কি হচ্ছে। এক নম্বর প্রসেস, প্রসেস। তাহলে প্রথমে কি করতে হবে, দেখো যে স্টেপটা বলেছিলাম, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্ষণ মাধ্যম প্রস্তুতি করতে হবে, প্রিপারেশন অফ দ্য স্টেরাইল কালচার মিডিয়াম। কর্ষণ মাধ্যম প্রস্তুতি, তাহলে এক নম্বর হচ্ছে কর্ষণ মাধ্যম প্রস্তুতি, এক নম্বর। দু নম্বর, কর্ষণ মাধ্যম প্রস্তুতি হয়ে যাওয়ার পর কি করব না, কর্ষণ মাধ্যম প্রস্তুতি হওয়ার জন্য ব্যবহারিক কর্ষণের জন্য জিনিসপত্রের নির্বীজকরণ, স্টেরিলাইজেশন, ঠিক আছে, স্টেরিলাইজেশন। তাহলে জিনিসপত্র নির্বীজকরণ বা স্টেরিলাইজেশন, নির্বীজকরণ, নির্বীজকরণ মানে তাহলে যে সমস্ত জিনিসগুলো আমি ব্যবহার করবো আর কি কর্ষণের জন্য বা কালচারের জন্য, টিস্যু কালচারের জন্য, সেগুলোকে স্টেরিলাইজ করতে হবে। আর কি এক্সপ্ল্যান্ট নির্বীজকরণ। তিন নম্বর হচ্ছে স্টেরিলাইজেশন অফ দ্য এক্সপ্ল্যান্ট, এক্সপ্ল্যান্ট যে কোষ বা কলাগুলো নিয়েছি, এক্সপ্ল্যান্ট স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশন, এক্সপ্ল্যান্টকে স্টেরিলাইজ করব। আর কি করব, চার নম্বরে চলে এসে এক্সপ্ল্যান্টকে স্টেরিলাইজ করা হয়ে গেছে। এক্সপ্ল্যান্ট, ট্রান্সফার অফ এক্সপ্ল্যান্ট, এক্সপ্ল্যান্টের স্থানান্তর, ট্রান্সফার অফ এক্সপ্ল্যান্ট, এক্সপ্ল্যান্টকে দমনে স্থানান্তরিত করবো, যেখানে আমি কর্ষণ দমন প্রস্তুত করে রেখেছি। আর কি এরপর হচ্ছে এক্সপ্ল্যান্টের স্থানান্তর হলো, তারপরে কি হবে, ক্যালাস গঠন হবে, তাই তো? তাহলে এক্সপ্ল্যান্টের স্থানান্তর হওয়ার পর কি হচ্ছে দেখো, ক্যালাস তৈরি হয়েছিল। তাহলে 5 নম্বর হচ্ছে ক্যালাস ফর্মেশন, ক্যালাস ফর্মেশন, ক্যালাস ফর্মেশনের হওয়ার পর কি হবে, 6 নম্বর হচ্ছে এমব্রয়েড বৃদ্ধি ঘটবে, তাই তো? ক্যালাসের বৃদ্ধি ঘটবে, বৃদ্ধি হওয়ার পর কি হবে, ডিফারেন্সিয়েশন, তাই তো? ক্যালাসের পর তৈরি হবে ডিফারেন্সিয়েশন, অঙ্ক তৈরি হবে ডিফারেন্সিয়েশন। তারপরে কি তৈরি হবে, 7 নম্বর হচ্ছে কি এমব্রায়ো, এমব্রয়েড, DROID, এমব্রয়েড, এমব্রয়েড থেকে কি তৈরি হবে, 8 নম্বর হচ্ছে প্ল্যান্টলেট। তাহলে দেখো পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গা চলে। এবার দেখো চলে আসি, ক্যালাস দমন তৈরি হয়ে গেছে, কর্ষণ দমন বা ক্যালাস দমন। এখানে কি কি থাকে বলে দিয়েছি, এমএস মিডিয়াম থাকে, সেখানে বিভিন্ন ম্যাক্রো এলিমেন্ট, মাইক্রো এলিমেন্ট, সেগুলো সব থাকবে, ম্যাক্রো, অতিমাত্রিক, স্বল্পমাত্রিক মৌল সবকিছু নিয়ে হচ্ছে আমাদের ক্যালাস মিডিয়ামটা তৈরি করা হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে তোমার প্রসেস গেল। এবার প্রসেসের পর আমরা চলে আসবো কোথায় না, প্রসেসের পর আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে তোমার টাইপস, তাই তো? কত প্রকারের হতে পারে সেই প্রকারটা আমরা দেখে নেব, টাইপস অফ কালচার মিডিয়াম। দেখো আমরা টাইপস যেটা পড়বো, টিস্যু কালচার, তাহলে কলাকর্ষণের টাইপস, অনেকগুলো টাইপস আছে বা কলাকর্ষণ কত প্রকারের হতে পারে। প্রথমেই আমরা যেটা আসবো সেটা হচ্ছে তোমার কি ক্যালাস কালচার বা ক্যালাস কর্ষণ। তাহলে 1 নম্বর আমাদের আসছে হচ্ছে কি ক্যালাস কালচার,
ক্যালাস কালচার বা তোমার ক্যালাসকে কর্ষণ করবো, যেখানে কি হয় এক্সপ্ল্যান্ট থেকে মেইনলি যেটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার ক্যালাস সৃষ্টি হবে। তাহলে এক্সপ্ল্যান্ট থেকে ক্যালাস হচ্ছে কি না, এক্সপ্ল্যান্ট যেটা ছিল এক্সপ্ল্যান্ট থেকে তোমার তৈরি হচ্ছে ক্যালাস। এই ক্যালাসকে কি করা হয়, ক্যালাসের বৃদ্ধি ঘটানো হয় এবং তাকে পরিপোষক দেওয়া হয়। যখন ক্যালাস দিয়ে তোমার কর্ষণ দ্রবণ তৈরি করা হবে বা ক্যালাসের সাহায্য নিয়ে, সেজন্য বলা হচ্ছে কি ক্যালাস সৃষ্টি হয় এবং তার বৃদ্ধি এবং পরিপোষণ করা হয়। তাহলে যখন ক্যালাস এর বৃদ্ধি বা পরিবেশন ঘটাবে তখন তাকে বলা হচ্ছে কি ক্যালাস কালচার। এটা গেল এক নম্বর, যেটা গাজরের ক্ষেত্রে করা হয়ে থাকে। এগুলো তোমরা একটু পড়বে, আমি এগুলো যাচ্ছি না কারণ এগুলো থেকে ডিটেইলস এভাবে কোনো কোশ্চেন আসে না। তারপর হচ্ছে সেল কালচার। 2 নম্বর খালি টাইপস গুলো একটু জেনে রাখো তাহলেই হবে। 2 নম্বর হচ্ছে সেল কালচার মানে কোষকে নিয়ে কি করা হবে, সেল কালচার ক্ষেত্রে বলা হচ্ছে এখানে কোষকে নিয়ে তোমার কালচার মিডিয়ামে ঢালা হচ্ছে। তাহলে কয়েকটি উদ্ভিদ কোষ বা প্রাণী উদ্ভিদ কোষকে নিয়ে একটি একক উদ্ভিদ কোষ বা কয়েকটি উদ্ভিদ কোষ, তাহলে ওয়ান সেল হতে পারে, ওয়ান সেল অথবা মোর দ্যান ওয়ান সেল। ঠিক আছে, মোর দ্যান ওয়ান সেল। তাহলে নিয়ে এগুলো কি করা হয়, কালচার মিডিয়ামে যদি ফেলা হয় তখন তাকে বলবো কি সেল কালচার বা তোমার কোষ কর্ষণ। ওকে, এবং কোন তৈরি করা হয় এটা, এরপর আছে কি প্রোটোপ্লাজম। ঠিক আছে, প্রোটোপ্লাস্ট কালচার। 3 নম্বর হচ্ছে কি না, 3 নম্বর টাইপ হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার। তাহলে এখানে কি করা হয়, এখানে হচ্ছে তোমার প্রোটোপ্লাজমকে কালচার মিডিয়ামে ফেলা হয় এবং তার বৃদ্ধি ঘটানো হয়। প্রোটোপ্লাজমকে রাখা হবে এবং তাকে বৃদ্ধি ঘটানো হবে, সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার। আর কি আছে, অর্গান কালচার। কোনো অঙ্গকে নেওয়া যদি হয়, যদি কোনো অঙ্গের সাহায্যে বা অঙ্গকে বৃদ্ধি ঘটিয়ে নতুন অপত্য জীব তৈরি করা হয়, অর্গান কালচার বলা হচ্ছে। অর্গান কালচার, তাহলে কোনো অর্গান বা কোনো অঙ্গ নেওয়া হচ্ছে, তাহলে এখানে কোনো অর্গান বা কোনো অঙ্গকে নিয়ে ব্যবহার করা হয় অর্গান কালচার, বা কোনো অঙ্গ সেটাকে বলা হচ্ছে অর্গান কালচার। আচ্ছা, আর কি হতে পারে, এমব্রায়ো কালচার, তাই তো। তাহলে পরের পয়েন্ট হচ্ছে 5 নম্বর এমব্রায়ো কালচার বা ভ্রূণ এমব্রায়ো কালচার, বা এখানে এমব্রায়োকে ব্যবহার করা হচ্ছে, এমব্রায়োকে ব্যবহার করা হচ্ছে। 6 নম্বর হচ্ছে তোমার কি, 6 নম্বরে চলে আসে, সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ। এবং লাস্ট এবং 6 নম্বর হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ, যেখানে কি হয় কোন একটা স্মল পার্ট, তাই তো, স্মল পার্ট, সেটা মেবি হতে পারে সেল, মেবি হতে পারে তোমার অর্গান, তাই তো, মেবি হতে পারে কাটিং অফ লিভ সেল, স্টেম সেল। তাহলে কোনো একটা স্মল পার্ট, এক কথা হচ্ছে স্মল পার্ট অফ এ প্ল্যান্ট যদি নিয়ে সেখানে করা হয় তখন সেটাকে বলা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশন তোমরা ফার্স্ট চ্যাপ্টারে আমি তোমাদেরই পড়িয়েছি, তো মাইক্রো প্রোপাগেশন সম্পর্কে তোমরা সবই জানো। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি না, এইগুলো হচ্ছে তোমার সব টাইপস অফ টিস্যু কালচার। তাহলে মোটামুটি দেখো এটা হচ্ছে তোমার টিস্যু কালচার হয়ে গেল। এবার হচ্ছে যে টিস্যু কালচারের ইম্পর্টেন্স কি, তাই তো। এবার যদি আমরা দেখে নিই ইম্পর্টেন্স অফ টিস্যু কালচার টেকনিক, কেন টিস্যু কালচার আমরা করব, আমি জাস্ট পয়েন্টগুলো বলে দেবো তোমাদের। ইম্পর্টেন্স বা গুরুত্ব, ইম্পর্টেন্স অফ টিস্যু কালচার। তাহলে কি কি ইম্পর্টেন্স আছে, তাহলে ইম্পর্টেন্স গুলো তোমরা যদি একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে। 1 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা। ঠিক আছে, তাহলে আমি যদি মুখেই বলে দিই, আমি যদি আর না লিখি, তাহলে রোগমুক্ত উদ্ভিদ, কারণ টিস্যু কালচার যখন আমি করব সুপিরিয়র ক্যারেক্টার নেবার চেষ্টা করব, তাহলে তখন রোগবিহীন উদ্ভিদ তৈরি করার চেষ্টা করব। আর কি করব, খরা প্রতিরোধী তোমার পতঙ্গ প্রতিরোধী বিভিন্ন ভ্যারাইটি তৈরি করব, উন্নত ফলনশীল জীব তৈরি করার চেষ্টা করব, যেটা কি হচ্ছে প্রতিকূল পরিবেশে ভালো ফসল দিতে পারে বা কম সময়ে ফসল দেয়, এরকম উদ্ভিদ তৈরি করার চেষ্টা করব, তাই তো। তাহলে এই সমস্ত কারণে আমরা মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণকে ব্যবহার করছি। তো মোটামুটি দেখো আমরা মাইক্রো প্রোপাগেশন এবং তার সাথে সাথে টিস্যু কালচার টেকনিক, কারণ তুমি যে জিনিসটা চাও, তুমি যে ক্যারেক্টারটা চাও, তুমি সেই ক্যারেক্টারটাই পারবে আর কি, তাই তো। টিস্যু কালচার টেকনিক যেহেতু আর্টিফিশিয়ালি করা হয় এবং উইথ দ্য হেল্প অফ হিউম্যান, তাহলে যখন তুমি হিউম্যানের সাহায্য নিয়ে বা মানুষের সাহায্যে যখন করা হচ্ছে এবং যেটা আর্টিফিশিয়ালি আমরা কি চাইছি তার উপর আমরা সেটাকে ঠিক করছি, আর প্রসেসটা যেহেতু আমরাই নিয়ন্ত্রণ করছি, তাহলে আমরা এই টিস্যু কালচার টেকনিকের মাধ্যমে যে
উন্নত বীজ, উন্নত ফলন, উন্নত কোয়ালিটি, হ্যাঁ, রোগবিহীন, হ্যাঁ, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে, তাহলে এইসব ক্যারেক্টারগুলো আমরা তৈরি করতে পারি, যেটাই ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশনের ইম্পর্টেন্স ছিল, সেটাই হচ্ছে এটা। তাহলে দেখো মোটামুটি আমাদের টিস্যু কালচারটা কমপ্লিট। এবার তোমরা বাকিটা বই থেকে পড়ো। এবার আমি পরের টপিকে চলে যাব, সেটা হচ্ছে এসসিপি, সিঙ্গেল সেল প্রোটিন। তো চলো এসসিপিটা দেখে নিই। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন, এবং এটা শর্ট কোশ্চেন হিসেবে বেশি পড়ে বা 2 নম্বর হিসেবে বেশি পড়ে। সিঙ্গেল সেল প্রোটিন কি না, হচ্ছে বর্তমান দিনে দেখো মানুষের জনসংখ্যা বা মানুষের সংখ্যাটা দিনকে দিন বাড়ছে, কিন্তু খাদ্যের উৎপাদন সেভাবে বাড়ছে না। তাহলে আমরা যদি অল্টারনেট কোনো খাবারের ব্যবস্থা করতে পারি, তাই তো, সেটা হতে পারে কোনো অণুজীব থেকে, হতে পারে কোনো শৈবাল থেকে, হতে পারে কোনো ছত্রাক থেকে। তাহলে কোনো খাদ্যের বিকল্প উৎস যদি আমরা অন্য কোনো সোর্স থেকে আনতে পারি, যেটা আমাদের কৃষিকাজ থেকে না পেয়ে আমরা শৈবাল বা ছত্রাক বা অন্য কোনো জায়গায় কোনো ব্যাকটেরিয়া, তাহলে যেহেতু থেকে যদি আনতে পারি বা তৈরি করতে পারি, সেটা হচ্ছে কি, বা প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারি, সেটাই বলা হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। বা কোনো এককোষী জীবদেহ থেকে, এককোষী, সেই জন্য সেখান থেকে নামটা হচ্ছে সিঙ্গেল সেল। তাহলে এককোষী দেহ থেকে যে প্রোটিন নিষ্কাশন করা হচ্ছে সেই জন্যই বলা হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। এর যদি ডেফিনেশনটা যদি দেখো বা ডেফিনেশনটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে মানুষ ও অন্যান্য প্রাণীর অনুপূরক বা কমপ্লিমেন্টারি খাদ্যরূপে যেসব প্রোটিন বা অণুজীবের কোষদেহ থেকে বাণিজ্যিকভাবে খাদ্য উৎপাদন করা হয়। তাহলে কোথা থেকে করা হয়? বিভিন্ন অণুজীব, তাই তো, বা যারা ইউনিসেলুলার এককোষী জীব, তাদের এই সমস্ত জীবের দেহ থেকে, অথবা কোনো তোমার শৈবাল বা ছত্রাকের দেহ থেকে তৈরি করা হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। এবার কেন এই সিঙ্গেল সেল প্রোটিন, ডেফিনেশনটা তোমরা বই থেকে পড়বে। এটাকে সংক্ষেপে বলা হয় এসসিপি। এটা ফুল ফর্ম লিখতে দেয়, ফুল ফর্ম অফ এসসিপি, সিঙ্গেল সেল প্রোটিন। সেটা মাইক্রো অর্গানিজম হতে পারে, অ্যালগি হতে পারে, ফাঞ্জি হতে পারে। তাহলে এক্সাম্পল কি? মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজমস, অণুজীব। আচ্ছা, অ্যালগি হতে পারে, তাই তো, আর কি হতে পারে? ফাঞ্জি হতে পারে। এই সমস্ত, এইগুলো হচ্ছে কি এসসিপির উদাহরণ। এবার এই এসসিপি কেন তৈরি করা হয়? তাহলে এসসিপি চাহিদা কি? খাদ্যের চাহিদা পূরণ করার জন্য, পুষ্টিগুণ বাড়ানোর জন্য, ঠিক আছে, পপুলেশনের বিকল্প খাদ্য হিসাবে। তাহলে এসসিপির প্রয়োজনীয়তা, তাহলে প্রয়োজনীয়তা আমরা যদি দেখি, এর প্রয়োজনীয়তা কেন প্রয়োজন? প্রয়োজনীয়তা কি কি প্রয়োজন? তাহলে 1 নম্বর হচ্ছে কি বিকল্প খাদ্যের উৎস। 1 নম্বর হচ্ছে বিকল্প খাদ্যের উৎস, বিকল্প খাদ্য উৎস হিসেবে ব্যবহার করতে পারি এটাকে আমি। আচ্ছা, 2 নম্বর কি বলতে পারি? বিকল্প খাদ্যের উৎস হিসাবে তোমার ব্যবহার করা যেতে পারে, তার সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদা পূরণ করা যেতে পারে। খাদ্যের চাহিদা পূরণ, খাদ্যের চাহিদা পূরণ করা যেতে পারে। আর কি করা যেতে পারে? 3 নম্বর হচ্ছে তোমার পুষ্টিগুণ বাড়ানো যেতে পারে। পুষ্টিগুণ বা নিউট্রিয়েন্ট যেগুলো থাকে, পুষ্টিগুণ বাড়ানো যেতে পারে। হ্যাঁ, এই সমস্ত পুষ্টিগুণ বৃদ্ধি ঘটানো। তাহলে এই সমস্ত কারণে আমরা এসসিপি গুলোকে ব্যবহার করতে পারি। এবার এসসিপির প্রয়োজনীয়তা যেমন হলো, এবার এসসিপির কয়েকটা উদাহরণ দেখে নাও। কয়েকটা ব্যাকটেরিয়া, কয়েকটা, প্রথমেই আসি অ্যালগির। তাহলে প্রথমে অ্যালগির এক্সাম্পল দিই। তাহলে এক্সাম্পলে চলে আসি। প্রথমে হচ্ছে অ্যালগি। অ্যালগির মধ্যে কারা কারা আছে? তাহলে অ্যালগির মধ্যে কয়েকটা যদি নাম দেখো, সেটা হচ্ছে স্পাইরুলিনা, শর্ট কোশ্চেন পড়ে, স্পাইরুলিনা, ক্লোরেল্লা, স্পাইরুলিনা, SPIRULLINA, স্পাইরুলিনা, ক্লোরেল্লা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন পড়ে, কারণ এখান থেকে এই নামগুলোই লিখতে দেয় যে একটি তোমার অণুজীবের বা এসসিপির উদাহরণ দাও। তাহলে 1 নম্বর গেল অ্যালগির মধ্যে বললাম স্পাইরুলিনা, তোমার আর কি বললাম? স্পাইরুলিনা, সরি একটা এল হবে, স্পাইরুলিনা একটা এল হবে, সিঙ্গেল এল, স্পাইরুলিনা, আর ক্লোরেল্লা। 2 নম্বর চলে এসো কোথায়? ফাঞ্জি। ফাঞ্জির মধ্যে কে কে আছে? ফাঞ্জির মধ্যে যদি বলি, তাহলে ফাঞ্জির মধ্যে বলতে পারি আমি কার নাম? দেখো, ফাঞ্জির মধ্যে হচ্ছে তোমার অ্যাসপারজিলাস, স্যাকারোমাইসিস, ট্রাইকোডার্মা, অ্যাসপারজিলাস, স্যাকারোমাইসিস, MYCES, ট্রাইকোডার্মা হয়েছে। তাহলে অ্যাসপারজিলাস, স্যাকারোমাইসিস, ট্রাইকোডার্মা, ওকে, ক্যান্ডিডা,
এক্সেট্রা। ক্যান্ডিডা একটা বলে দিই, ক্যান্ডিডা এক্সেট্রা, এরকম অনেক নাম আছে এক্সেট্রা। এগুলো হচ্ছে তোমার কি ফাঞ্জি গেল। এবার চলে এসো কোথায়, মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ব্যাকটেরিয়ার এক্সাম্পল এসো, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে কি কি আছে? ব্যাকটেরিয়ার মধ্যে দেখো বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, যাদের মধ্যে কয়েকটা এক্সাম্পল বলি। একটা হচ্ছে তোমার রোডোসিউডোমোনাস, হ্যাঁ, তারপর হচ্ছে কর্নি ব্যাকটেরিয়াম, কর্নি ব্যাকটেরিয়াম, কর্নি ওয়াই, কর্নি CORNEY, করিনি ব্যাকটেরিয়াম, সরি CORY, করিনি ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম, কর্নি ব্যাকটেরিয়াম। হ্যাঁ, এবার ঠিক আছে, কর্নি ব্যাকটেরিয়াম। রোডোসিউডোমোনাস, রোডোসিউডোমোনাস, রোডো PSEUDOMONAS, রোডোসিউডোমোনাস এক্সেট্রা। তাহলে এগুলো হচ্ছে তোমার দেখো এসসিপি এর উদাহরণ, কয়েকটা এক্সাম্পল বলেছে এবং এক্সাম্পল গুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমার কি আছে, এসসিপি এর সুবিধা কি না, এসসিপি খাদ্যের গুণগত মান বৃদ্ধি করে, খাদ্যের প্রোটিনের চাহিদা বৃদ্ধি করে, অধিক উৎপাদন, দূষণ নিয়ন্ত্রণ, হ্যাঁ। তারপর তাহলে এগুলো হচ্ছে তোমার কি সুবিধা। তাহলে এখান থেকে সিঙ্গেল সেল সুবিধা এবং অসুবিধা এগুলো বই থেকে পড়বে। তাহলে এর এসসিপি সুবিধা আর অসুবিধা এগুলো তোমরা বই থেকে একটু দেখে নিও, এগুলো তোমরা বই থেকে দেখবে। তাহলে দেখো মোটামুটি আমাদের এসসিপিটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কোথায় আসবো, এবার আমরা আসবো হচ্ছে বায়োফর্টিফিকেশন। ওকে ওকে, তাহলে চলে এসো আমরা, সিঙ্গেল সেল প্রোটিন তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসছি বায়োফর্টিফিকেশন। এগুলো সব কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে পড়ে, ঠিক আছে, 1 এবং 2, 1 এবং 2, সেই জন্য আমি খুব বেশি ডিটেইলসে যাব না। তাহলে বায়োফর্টিফিকেশন, পরের পয়েন্ট হচ্ছে বায়োফর্টিফিকেশন। বায়োফর্টিফিকেশন কি হয় বায়োফর্টিফিকেশনে? তাহলে বায়োফর্টিফিকেশন মেনলি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জিন প্রযুক্তিকে এখানে কাজে লাগানো হয়, তাই তো। তাহলে জিন প্রযুক্তির সাহায্যে বা প্রজনন বিদ্যার সাহায্যে অধিক ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ বৃদ্ধি। ধরো একটা খাদ্য উপাদান তোমার কাছে আছে, কিন্তু সেই খাদ্য উপাদানের মধ্যে যে পুষ্টিমূল্য বা ভিটামিনের পরিমাণ কম আছে, বা তার উৎপাদনটা কম হচ্ছে, বা তার মধ্যে যে নিউট্রিয়েন্ট আছে নিউট্রিয়েন্টের পরিমাণটা কম হয়ে গেছে, প্রোটিনের পরিমাণটা কম হয়ে গেছে, বা কার্বোহাইড্রেটের পরিমাণ কম হয়ে গেছে, তাহলে এক কথায় কি না, প্রজনন বিদ্যা মানে তোমার রিপ্রোডাকশন, জনন, এবং তার সঙ্গে সঙ্গে তুমি কি করছো, জিন টেকনোলজি মানে জিনগত প্রযুক্তিকে, এই দুটোকেই একসাথে কম্বাইন করে যখন তোমার কি হচ্ছে, কোনো একটা খাদ্যের মধ্যে খাদ্যের যে গুণাগুণগুলো আছে সেই গুণাগুণগুলোর পরিমাণটাকে বাড়ানো হচ্ছে তোমার নিজের ইচ্ছা মতো, ঠিক আছে। তাহলে কোনো একটা খাদ্যের মধ্যে যখন প্রজনন বিদ্যা এবং জিন প্রযুক্তি বিদ্যা দুটোকে কাজে লাগিয়ে খাদ্যের গুণাগুণ বৃদ্ধি করা হয়, সেটা কার্বোহাইড্রেটের পরিমাণ বৃদ্ধি হতে পারে, প্রোটিন বৃদ্ধি হতে পারে, অ্যামাইনো অ্যাসিড বৃদ্ধি হতে পারে, হ্যাঁ, তোমার তার মধ্যে উৎপাদন ক্ষমতা বাড়ানো যেতে পারে, তার মধ্যে নতুন জিন প্রবেশ করিয়ে নতুন ক্যারেক্টার তৈরি করা যেতে পারে, তাহলে ডিফারেন্ট টাইপস অফ ফাংশন তুমি এখানে করতে পারবে, তখন সেই প্রসেসটাকে বলা হচ্ছে বায়োফর্টিফিকেশন। ক্লিয়ার? তাহলে সংজ্ঞাটা বই থেকে দেখে নিও, বায়োফর্টিফিকেশন। এবার এই বায়োফর্টিফিকেশন কি করা হয় না, বায়োফর্টিফিকেশনের মাধ্যমে কি কি তৈরি করা হয়েছে কয়েকটা এক্সাম্পল আমি দিই, ঠিক আছে। তাহলে কয়েকটা এক্সাম্পল বায়োফর্টিফিকেশন দিলে বুঝতে পারবে। একটা হচ্ছে গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস, গোল্ডেন রাইস এখানে কি করা হয়, আমরা ন্যাচারালি যেটা জানি সেটা হচ্ছে কি, আমাদের ন্যাচারালি চালের মধ্যে ভিটামিন বি এবং সিটা থাকে, তাই তো। কিন্তু গোল্ডেন রাইসের ক্ষেত্রে কি আছে, বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, ক্যারোটিন যেটা কি করতে পারে, ভিটামিন এ সিনথেসিস করতে পারে। ওকে, তাহলে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ সিনথেসিস করছে, তাহলে ভিটামিন এ এর জন্য তৈরি করা হয়েছে। আর কি, বিন, মিষ্টি আলু, ভুট্টা, তাই তো, ফ্ল্যাব, স্যাভা, টমেটো, হ্যাঁ, বিম, এছাড়া বিম আছে, বিম, মিষ্টি আলু, টমেটো, এসব তৈরি করা যায়। টমেটো তোমরা বায়োটেকনোলজি যেগুলো পড়বে, টমেটো, তারপর হচ্ছে তোমার গম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো তৈরি করা হচ্ছে কিসের সাহায্যে, বায়োফর্টিফিকেশনের মাধ্যমে। ওকে, এবার বায়োফর্টিফিকেশন পদ্ধতি আবার দুই ধরনের হতে পারে, এর আবার দুটো প্রসিডিওর আছে। এর প্রসিডিওর কি কি, তাহলে এটা হচ্ছে প্রসেস বা টাইপস পদ্ধতি বললাম, দুটো টাইপস আছে।
একটা হচ্ছে কি 1 এবং 2। 1 নম্বর পদ্ধতি যেটা সেটা খুব সিম্পল, সেটাকে বলা হচ্ছে নির্বাচিত জনন বা সিলেক্টিভ ব্রিডিং, আর একটা হচ্ছে তোমার জেনেটিক মডিফিকেশন। একটা হচ্ছে সিলেক্টিভ ব্রিডিং, সিলেক্টিভ ব্রিডিং, আর একটা হচ্ছে জিন মডিফিকেশন বা জিনের তারতম্য। তাহলে সিলেক্টিভ ব্রিডিংটাকে বলা হচ্ছে তোমার কি না, সেখানে হচ্ছে নির্বাচিত জনন। এখানে নির্বাচিত জননের ক্ষেত্রে কি করা হয় না, প্রথমে কোন একটা উদ্ভিদকে নির্বাচন করা হয়, সেখান থেকে সিডস বা জার্মপ্লাজম সংগ্রহ করা হলো, তারপরে সেই সিডসটাকে অন্য একটা উদ্ভিদের সঙ্গে ক্রসিং ওভার ঘটিয়ে একটা কাঙ্ক্ষিত জিন তৈরি করা হয়, মানে নির্বাচন করা হচ্ছে পুরোটাই কাঙ্ক্ষিত জিন তৈরি করিয়ে তারপরে আস্তে আস্তে সেগুলোকে তোমার ডেভেলপমেন্ট ঘটানো হয়, দিয়ে একটা আলটিমেট একটা ভ্যারাইটি তৈরি করা হয়। তখন সেটাকে বলবো কি সিলেক্টিভ ব্রিডিং। আর জিন ব্রিডিং মানে কি, কোনো একটা জীব আছে সেটা খারাপ হোক, তো এই খারাপের সেই জিনটাকেই ট্রান্সলেট করে বা জিনটাকে বের করে তার পরিবর্তে অন্য কোনো জিনটাকে বা মডিফাই করে বা জিনটাকে পরিবর্তন ঘটিয়ে যখন একটা নতুন ভ্যারাইটি তৈরি করা হচ্ছে তখন সেটাকে বলা হয় জিন মডিফিকেশন। তাহলে জিনটাকে মডিফাই করা হচ্ছে, এটা হচ্ছে প্রসিডিউর চলে গেল। এরপরে কি না বায়োফর্টিফিকেশনের গুরুত্ব, কারণ এর বায়োফর্টিফিকেশন তোমার কি করে না, বায়োফর্টিফিকেশন বিভিন্ন ভাবে কাজ করতে পারে। সেটা হচ্ছে তোমার ফসলের উৎপাদন বাড়াতে পারে, ফসলের গুণগত মান বাড়াতে পারে, রোগ প্রতিরোধী ভ্যারাইটি তৈরি করতে পারে, ফসলের সময়টাকে হ্রাস করতে পারে, খরচটা কমাতে পারে, হ্যাঁ কম সময়ে অধিক ফলন দিতে পারে। তাহলে ইত্যাদি কারণ আছে যেগুলো হচ্ছে কি বায়োফর্টিফিকেশনের গুরুত্ব, এগুলো তোমরা বই থেকেই করলে। এরপরে চলে এসো কোথায়, এরপরে চলে এসো এটা নতুন একটা টপিক, সেটা হচ্ছে কি এতক্ষণ আমরা কৃষিকাজ নিয়ে পড়ছিলাম, তাহলে কৃষিকাজের মধ্যে আরেকটা আমাদের টপিক ছিল, সেটা হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি বা পশুপালন, তাই তো। অ্যানিম্যাল হাজবেন্ডারি বা পশুপালন যেটা আমরা পড়বো সেখানে চলে আসি। অ্যানিম্যাল হাজবেন্ডারি বা যেটাকে বলা হচ্ছে পশুপালন, সেটা নিয়ে আমরা সকলেই মোটামুটি ধারণা রয়েছে। পশুপালন বা অ্যানিম্যাল হাজবেন্ডারি যেখানে কি করা হয়, একটা নির্দিষ্ট স্থানে বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের পশু, হ্যাঁ বা বিভিন্ন ধরনের মাছ টাছ এইসব জলজ প্রাণী এদেরকে চাষ করা হয়, সেটা কি বলা হচ্ছে কি এক কথায় এই পশুপালন বা অ্যানিম্যাল হাজবেন্ডারি। এবার এখানে আমাদের কি করা হয় না, এই পশুপালনের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত উপায়ে কি করা হবে, প্রত্যেকটা জীবকে তাদের রাখার ব্যবস্থা করা হবে অবভিয়াসলি বিজ্ঞানের সাহায্যে, বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদের কোথায় রাখবো, কিভাবে রাখবো, তাদের পরিচর্যা করা, তাদের কোনো রোগ হলে তাদেরকে নিরাময় করা, হ্যাঁ বা কোনো ক্ষতস্থান হলে সেগুলোকে ঠিক করা, তাদের খাবারের ব্যবস্থা করা, তাহলে ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু লক্ষ্য রাখা হয়। তাহলে যখন এই সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রেখে তাদের কি করা হবে, পরিচর্যা করা হবে, তখন তাকে বলা হচ্ছে কি তাদের গুণগত মান কখন বাড়ছে, কোন ব্রিডটা ভালো কোন ব্রিডটা খারাপ, তাহলে সেগুলো যখন দেখা হবে তখন সেটাকে বলা হচ্ছে কি অ্যানিম্যাল হাজবেন্ডারি বা পশুপালন। তোমাদের সিলেবাসের মধ্যে আছে পোলট্রি বার্ড, তার সঙ্গে আছে তোমার মৌমাছি, মাছ, এবং তার সঙ্গে আছে গবাদি পশু। তো এই জায়গাগুলো আমরা দেখবো এবং আস্তে আস্তে আমরা এই জায়গাগুলো পড়বো। তোমরা কিন্তু আবারও বলছি আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না বা ডিটেলসে কোশ্চেন সেভাবে আসে না, সেই জন্য তোমরা এই জায়গাগুলো বই থেকে পড়ে নিও। আমি মোটামুটি স্যাম্পল কোশ্চেন কিছু দিয়ে দেবো বা সেখান থেকে তোমাদের বলে দেবো, এই জায়গাগুলো তোমরা কিন্তু কমপ্লিট করবে। তাহলে প্রথমেই চলে আসছে অ্যানিম্যাল হাজবেন্ডারির মধ্যে প্রথমেই আছে হচ্ছে পোলট্রি কি না, পোলট্রি হচ্ছে যেখানে কি করা হয়, অ্যানিম্যাল হাজবেন্ডারির ফার্স্ট টপিক আমাদের যেটা আছে পোলট্রি, POULTRY, পোলট্রি। যেখানে পোলট্রিতে কি করা হয়, বিভিন্ন খাদ্য উৎপাদনকারী বা ডিম উৎপাদনকারী বা অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পাখিদের সংরক্ষণ বলছি, তাদের চাষ করা হয় এবং তাদের রক্ষণাবেক্ষণ করা হয় বা তাদের প্রজনন ঘটানো হয়, তখন তাকে বলবো তোমার পোলট্রি ম্যানেজমেন্ট। তাহলে এখানে কি করা হয়, পোলট্রিতে যে সমস্ত পাখিগুলো থাকে সেগুলোকে বলা হয় পোলট্রি বার্ডে যদি এক্সাম্পল কয়েকটা আসি, সেটা হচ্ছে হাঁস মুরগি। আমরা তো জানি হাঁস মুরগি, টার্কি, ফিজেন্ট, ময়ূর এগুলো, তাই তো। তাহলে হাঁস আছে, হাঁস মুরগি, টার্কি, গিনি, আচ্ছা ফিজেন্ট, রাজহাঁস, পাতিহাঁস, ময়ূর, এই সমস্ত পাখিদের কি করা হয়, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পাখিদের চাষ করা হয় অ্যাকচুয়ালি। তাহলে সেগুলোকে বলা হচ্ছে কি আমাদের পোলট্রি, এবং এই পাখিগুলোকে বলা হচ্ছে পোলট্রি বার্ড বা পোলট্রি পাখি। এবার আমি চলে আসি একদম মুরগিতে।
তাই তো? একদম পোল্ট্রির মধ্যে আমাদের মেইনলি আমাদের দুটো পড়তে হবে, একটা হচ্ছে হাঁসটা আমাদের সিলেবাসে আছে আর মুরগিটা আমাদের সিলেবাসে আছে। তো আমরা প্রথমেই মুরগি থেকেই শুরু করবো। তাহলে 1 নম্বর আমরা শুরু করলাম মুরগি, মুরগি বা ফাউল, FOWL। তাহলে মুরগি বা ফাউল থেকে আমরা শুরু করি। এই মুরগিটা কি না, মুরগি সম্পর্কে আমরা জানি, তাহলে আমরা মুরগি নিয়ে আর বেশি বিস্তারিত আলোচনা করব না, কারণ আমরা জানি যে মুরগির মাংস আমরা সবাই খাই। তো সেখান থেকে আমাদের আর বেশি এটাকে বিস্তারিত করার কোনো প্রয়োজন নেই। তো সেখান থেকে এটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অবভিয়াসলি, কারণ এখানে কি করা হয় না, মুরগিদের ডিম এবং মাংসের জন্যই মেনলি চাষ করা হয়। তো সেখান থেকে বিভিন্ন ধরনের ব্রিড হয়, সেই ব্রিডগুলোই আমরা একটু জানবো। তো আগে ব্রিড যাওয়ার আগে ব্রিড কি বলে দিই। ব্রিড তোমার ব্রিড হচ্ছে না একই প্রজাতিভুক্ত কোনো জীবের মধ্যে তার আকৃতির পার্থক্য বা তার প্রকৃতির পার্থক্য বা খাদ্যাভ্যাসের পার্থক্য, এইগুলি হচ্ছে ব্রিড। তাহলে একই প্রজাতিভুক্ত, তাহলে সবাই মুরগি, তাহলে একই প্রজাতিভুক্ত বিভিন্ন ব্রিড তৈরি করা হয় বা তাদের মধ্যে গঠনগত একটা পার্থক্য থাকে। হ্যাঁ, তো সেখানে আকৃতি হতে পারে, আকার হতে পারে, আকৃতি মেনলি আকৃতির পার্থক্য হয়, আকৃতি বা প্রকৃতি বা অন্যান্য বৈশিষ্ট্যের যে পার্থক্য, এবং যেটা কি হয় একটা সদস্য থেকে আরেকটা সদস্য কি হবে টোটালি আলাদা হবে, তখন তাদের বলা হচ্ছে কি ব্রিড। এবার ব্রিড, বিভিন্ন ধরনের ব্রিড আছে, যেটা হচ্ছে খাদ্যাভ্যাসের ওপর, ডিমের তা দেওয়ার প্রকৃতির ওপর, কি উৎপাদন হচ্ছে মাছ বা মাংস বা ডিম উৎপাদনের ওপর। তাহলে বিভিন্ন ভাগে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ব্রিডস কিন্তু তৈরি করা হয়। তো আমরা প্রথমেই চলে আসবো মুরগির ব্রিডসগুলোর মধ্যে, যেটা হচ্ছে কি অনুসারে না, প্রথমেই যেটাকে ভাগ করবো সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে, কোথায় উৎপাদন হচ্ছে। তাহলে উৎপত্তি অনুসারে মুরগির ব্রিড, তাহলে ডিফারেন্ট ব্রিড, ডিফারেন্ট ব্রিড অ্যাকর্ডিং টু, তাহলে ডিফারেন্ট ব্রিড অ্যাকর্ডিং টু অরিজিন, উৎপত্তি অনুসারে, অরিজিন। তাহলে উৎপত্তি অনুসারে কি ব্রিড আমরা পাচ্ছি সেগুলো আমরা একটু দেখে নিই। তাহলে উৎপত্তি, কোথায় উৎপত্তি হচ্ছে বা কোথায় উৎপাদিত হচ্ছে তার উপর নির্ভর করে। তাহলে প্রথমেই আসছে হচ্ছে ভূমধ্যসাগরীয় ব্রিড। তাহলে 1 নম্বর এর মধ্যে ভাগ করো ভূমধ্যসাগরীয় ব্রিড, ভূমধ্যসাগরীয় ব্রিড। এদের খালি এক্সাম্পল করবে, ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলে জন্মেছিল, এদের উদাহরণ করবে, তাদের বলা হচ্ছে ভূমধ্যসাগরীয় ব্রিড। সেটা কি কি না, সেটা হচ্ছে সাদা লেগহর্ন, হোয়াইট লেগহর্ন, ব্ল্যাক মিনরকা, ঠিক আছে, সাদা লেগহর্ন, আচ্ছা, তারপর হচ্ছে সাদা লেগহর্ন, ব্ল্যাক মিনরকা, ঠিক আছে, তাহলে কালো মিনরকা, দুটো তিনটা করে এক্সাম্পল করে রাখবে, সাদা লেগহর্ন, ব্ল্যাক মিনরকা, এছাড়াও তোমার অ্যানাকোনা, হ্যাঁ অ্যানাকোনা এগুলো আছে, মিনরকা, অ্যানাকোনা, খালি এক্সাম্পল, আবারও বলছি খালি এক্সাম্পল করবে। এটা হচ্ছে 1 নম্বর ব্রিড। 2 নম্বর হচ্ছে আমেরিকান ব্রিড, আমেরিকান ব্রিড, তাহলে আমেরিকা 60, তাহলে আমেরিকান ব্রিডের এক্সাম্পল এসো। তাহলে আমেরিকান ব্রিডের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কি না, সেগুলো হচ্ছে তোমার প্লিমাউথ রক, রোড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার, আছে প্লিমাউথ রক, রোড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে তোমার কি, এগুলো সব মুরগির নাম, আমেরিকান ব্রিডের নাম। এবার চলে আসো ইংলিশ ব্রিড, যেগুলো ইংল্যান্ডে তৈরি করা হয়েছে, ইংলিশ ব্রিড, ঠিক আছে। বিভিন্ন ইংলিশ ব্রিডগুলোর নাম কি কি হতে পারে না, সাসেক্স, কর্নিশ, ওকে, সাসেক্স, কর্নিশ, এগুলো সবই হচ্ছে তোমার কি ইংলিশ ব্রিড। তাহলে দেখো অ্যাকর্ডিং টু দ্য অরিজিন, উৎপত্তি অনুসারে এগুলো ভাগ করা হয়। এছাড়াও আরো আছে দেখো এশিয়ান ব্রিড, এশিয়া যেগুলো তৈরি করা হয়েছে, এশিয়ান ব্রিড। 4 নম্বর, এশিয়া যেগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে বলা হচ্ছে এশিয়ান ব্রিড। এশিয়ান ব্রিডের মধ্যে কি আছে না, এশিয়ান ব্রিডের মধ্যে কয়েকটা নাম বলো, সেগুলো হচ্ছে কোচিন, ব্রাহ্মা, কোচিন, কয়েক কাছে আছে জানতে না, কোচিন, ব্রাহ্মা, ভগাস, এগুলো আছে। এছাড়াও তোমার দেশি ব্রিড চলে এসো, দেশি ব্রিড 4 নম্বর, 5 নম্বর হচ্ছে দেশি ব্রিড, মানে দেশের তৈরি, তাই তো। তাহলে দেশি ব্রিডের মধ্যে কে কে আছে, দেশি ব্রিডের মধ্যে আছে আসিল, ভগাস, এগুলো আসিল, হ্যাঁ আসিল, ভগাস, চিটাগং, আসিল, ভগাস, বই খুললে সব পাবে এগুলো।
এগুলো হচ্ছে তোমার ডেসিবিট। তাহলে দেখো উৎপত্তি অনুসারে কোথায় উৎপত্তি লাভ করছে তার অনুসারে ভাগ করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অরিজিন, তাহলে অরিজিন অনুসারে ভাগ করা হলো। তাহলে অরিজিন অনুসারে ভূমধ্যসাগরীয়, আমেরিকান, ইংলিশ, এশিয়ান এবং দেশি। তাহলে এটা হয়ে গেল অরিজিন অনুসারে। এবার আসবো ওয়েট অনুসারে, তাহলে এগুলো মুছে দিলাম। এবার আমরা কোথায় চলে আসবো, অ্যাকর্ডিং টু দ্য ওয়েট, ওজন, কতটা ওজন তৈরি হচ্ছে বা কতটা ভারী হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য ওয়েট, WEIGHT, অ্যাকর্ডিং টু দ্য ওয়েট। ওয়েট অনুসারে ভাগ করতে আসি, তাহলে ওয়েট অনুসারে মাত্র দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লাইট ব্রিড আর একটা হচ্ছে ভারী ব্রিড। একটা হচ্ছে হালকা ব্রিড, একটা হচ্ছে তোমার কি হালকা ব্রিড, আর একটা হচ্ছে 2 নম্বর ভারী ব্রিড, মানে যেগুলো বেশি ভারী হয় আর কি, তাহলে মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। তাহলে হালকা ব্রিড মানে কি না, এগুলো খুব সুবিধা হবে হালকা ব্রিড হলে, কারণ হালকাগুলোই আমাদের কি করে না, সরি হালকাগুলো হচ্ছে 2 থেকে 3 কেজির মধ্যে থাকে, যেমন হচ্ছে লেগ হর্ন। তাহলে এর ওজন কত হতে পারে, 2 থেকে 3 কেজি, যেমন হচ্ছে লেগ হর্ন। তাহলে এটা হালকা, তাহলে মাংস উৎপাদন কি হবে, কম হবে। আর ভারী ব্রিডগুলো কি করে, মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, তাহলে এটা 3 কেজির বেশি, তাই তো 3 কেজির বেশি, তাহলে এর হচ্ছে 3 কেজি এর বেশি, যেমন হচ্ছে রোড আইল্যান্ড রেড, তাহলে যেগুলো বেশি বাড়ি সেগুলো কি হবে, বেশি মাংস, আর যেগুলো কম বাড়ি সেগুলো হচ্ছে কম মাংস, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আরো বলতে পারো তুমি ব্রাহ্মা, আসিল, এগুলো রোড আইল্যান্ড রেড, ব্রাহ্মা, আসিল, এগুলো সবই হচ্ছে কি ভারী ব্রিড। তাহলে অ্যাকর্ডিং টু দা ওয়েট তুমি পেয়ে গেলে দুটো ভাগ, একটা হচ্ছে তোমার কি হালকা, আর একটা হচ্ছে ভারী। তাহলে 2 নম্বর টাইপ চলে গেল। এবার চলে আসবো ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুসারে, ঠিক আছে। ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুসারে কভাগে ভাগ করা হয়, তাহলে ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুসারে, তাহলে এদের তা দেওয়ার প্রকৃতি অনুসারে দুটো ভাগে ভাগ করছে। করো, এখানে তো আর এটা করা যাবে না, এখানে এটাকে আর করতে পারবো না। ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুসারে, ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুসারে, তাহলে কিছু বেশিরভাগই তোমার পাখিরা কি করে, ডিমের ওপর বসে ডিমকে গরম করে বা দেহ তাপটা দিয়ে থাকে, যেটা প্রধানত পুরুষ মুরগিরা করে থাকে। তাহলে কিছু কিছু আছে যারা কি করে, ফলে ডিম যখন সৃষ্টি হয় বা দেহ থেকে নির্গত হয় তখন ডিমটা খুব নরম থাকে খোসাটা, এবং আস্তে আস্তে তা দিয়ে দিয়ে বডি টেম্পারেচারটা দিয়ে দিয়ে খোসাটাকে কি করা হয়, শক্ত করা হয়, এটাকে ডিমে তা দেওয়া হয়। তাহলে ডিমে যারা তা দেয় তাদের বলা হয় সিটার, ঠিক আছে। তাহলে যারা ডিমে তা দেয় তারা হচ্ছে কি সিটার, আর একটা আছে কি নন সিটার। তাহলে যারা তা দেয়, তাহলে এরা কি তা দেয় সিটার, আর যারা তা দেয় না তারা হচ্ছে কি নন সিটার। এবার আসতে হবে কোথায়, এক্সাম্পলে। তাহলে যে সকল মুরগি ডিমে তা দেয় তারা হচ্ছে সিটার মুরগি, আর যারা তা দেয় না তাদের হচ্ছে নন সিটার। তাহলে সিটারের মধ্যে কি আছে, প্লিমাউথ রক, ঠিক আছে। সিটারের মধ্যে আছে প্লিমাউথ রক, আর এটা আছে লেগ হর্ন। তাহলে লেগ হর্ন ডিমে কখনোই তা দেয় না, লেগ হর্ন হচ্ছে নন সিটার, আর এটা হচ্ছে সিটার। এবার হচ্ছে ব্যবহারিক গুরুত্ব অনুসারে, তাহলে ব্যবহারিক গুরুত্ব অনুসারে কিভাবে ভাগ করা যায়, তাহলে পরের টপিক চলে এসো, ব্যবহারিক গুরুত্ব অনুসারে। এটা ডিমে তা দেওয়ার প্রকৃতি হলো, এটা হচ্ছে ব্যবহারিক গুরুত্ব অনুসারে। তাহলে এখানে কিছু কিছু মুরগি আছে যারা শুধুমাত্র মাংসের জন্য ব্যবহার করা হয়, শুধুমাত্র ডিমের জন্য ব্যবহার করা হয়, অথবা মাংস এবং ডিমের জন্য দুটোকেই ব্যবহার করা হয়। তো এর উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে টেবিল ব্রিড, তো একটা TABLE, আর এটা টেবিলই করো, টেবিল ব্রিড। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তোমার ডুয়াল ব্রিড, টেবিল ব্রিড, আর লেইং ব্রিড, আর 3 নম্বর হচ্ছে ডুয়াল ব্রিড। তাহলে এখানে দেখো 3টে ভাগ করা আছে, টেবিল ব্রিড, লেইং ব্রিড, আর ডুয়াল ব্রিড। তাহলে টেবিল ব্রিড কোনটাকে বলা হচ্ছে, শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য যাদের ব্যবহার করা হবে। লেইং মানে হচ্ছে শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য যাদের ব্যবহার করে, বা ডুয়াল মানে দুটোই, মাংস প্লাস ডিম। তাহলে প্রথমে ডিম দেবে, তারপরে বয়স হয়ে গেলে সেটা মাংস নেবে। তাহলে যে সকল মুরগি বা যে সকল ব্রিড শুধুমাত্র কি করে মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয় তাদের বলা হয় টেবিল ব্রিড। যারা শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য ব্যবহৃত হয় তাদের বলা হয় লেইং ব্রিড। আর যারা দুটোই মাংস এবং ডিম দুটোই পাওয়া যায় তাদের বলা হয় তোমার কি, তাদের বলা হচ্ছে তোমার ডুয়াল ব্রিড।
এবার এক্সাম্পলগুলো দেখে নাও। প্রথমে আছে টেবিল গ্রেড। টেবিল গ্রেডের বা শুধুমাত্র মাংসের জন্য যাদের হচ্ছে তাদেরকে বলা হচ্ছে কি তোমার সাসেক্স চিটাগং। তাহলে টেবিল গ্রেডের এক্সাম্পল হচ্ছে সাসেক্স, সাসেক্স চিটাগং, চিটাগং হলো। আচ্ছা লেগ ব্রিড শুধুমাত্র ডিম পারে, তাহলে ডিম পাড়ার গুলো কোনগুলো? লেগ হর্ন, মিনরকা, মিনরকা এবং লেগ হর্ন, লেগ হর্ন, মিনরকা। তাহলে এগুলো হচ্ছে তোমার কি? এগুলো হচ্ছে তোমার লেইং ব্রিড। আর ডুয়াল ব্রিড কোনগুলো? যেগুলো মাংস এবং ডিম দুটোই দেয়, সেটা হচ্ছে প্লিমাউথ রক, প্লিমাউথ রক, রোড আইল্যান্ড রেড, রোড আইল্যান্ড রেড, প্লিমাউথ রক, প্লিমাউথ রক। তাহলে এইগুলো হয়ে গেল দেখো তোমার মুরগির ব্রিড। তাহলে মুরগির ব্রিডগুলো সব বলে দিয়েছি। এগুলো হচ্ছে তোমার টোটালি ভাগগুলো করা হলো। এবার মুরগি যেখানে থাকে সেখানটা কি কি বলা হয়? না মুরগির খাঁচা, তাই তো? তাহলে মুরগি যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে কি? মুরগির খাঁচা। আমরা সবাই জানি মুরগির খাঁচা বা মুরগি চাষ করা হয় এমনি সাধারণ পদ্ধতিতে হয় এবং তোমার ডিপ লিটার পদ্ধতিতে হয়। তাহলে মুরগি সাধারণ পদ্ধতিতে চাষ করা হয় এবং ডিপ লিটার পদ্ধতিতে চাষ করা হয় বা ব্যাটারি খাঁচাতেও চাষ করা হয়। যেখানে মুরগি রাখানো হয় তাহলে মুরগির যে বিছানা সেটাকে বলা হয় লিটার। এখান থেকে একটা শর্ট কোশ্চেন করে রাখবে, লিটার। মুরগির যে বিছানা, লিটার হচ্ছে মুরগির বিছানা। এক কথা লিখে রাখি, মুরগির বিছানাটাকে বলা হয় লিটার। মুরগির বিছানাকে বলা হচ্ছে লিটার, যেখানে কি করা হয়? মুরগিকে রাখা হয়। তাহলে মুরগি দেখবে ওই খড়, ঘাস কুটো, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে তোমার পুরনো লিটার, এই সমস্ত দিয়ে মুরগি যে যার উপর থাকে সেখানে একটা পাতন বাছা হয়, যেটা 5 থেকে 10 সেন্টিমিটার হয় পুরো। তো তারপরে ওটাকে প্রথমে আস্তে আস্তে বসে গেলে আবার কিছুটা লিটার বেছানো হয়। ওই জায়গায় মুরগির যে বিছানা যার উপর মুরগি বিচরণ করে সেটাকে বলা হয় লিটার। তাহলে এটাকে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি চাষ করা যেতে পারে, সাধারণ ব্যাটারি খাঁচায় করা যেতে পারে, তাই তো? দুটো ভাবেই করা হয়। ডিপ লিটার হচ্ছে তোমার আধুনিক পুরনো পদ্ধতি, আর ব্যাটারি খাঁচায় যেটা চাষ করা হয় সেখানে মুরগিগুলো আরও দ্রুত বাড়ে, সেটাকে বলা হচ্ছে তোমার ব্যাটারি খাঁচা। তো কাছে ডিমগুলো আলাদা করা হয় বা একটি খাঁচায় একটি করে মুরগি রাখা হয় ডিপ লিটার পদ্ধতিতে। হ্যাঁ, বর্তমানে এটাই কিন্তু ব্যবহার করা হচ্ছে। তাহলে এবার গেলে এগুলো কি? পোলট্রি। তাহলে পোলট্রির ক্ষেত্রে বা পোলট্রি পাখিদের ক্ষেত্রে কিছু রোগ থাকে, ঠিক আছে? পোলট্রি পাখি বা মুরগিদের ক্ষেত্রে কিছু রোগ থাকে, সেই রোগগুলোই আমরা পড়বো। তাহলে রোগগুলো কি কি হতে পারে? না রোগগুলো, বিভিন্ন রোগ আছে, সেই রোগগুলো যদি আমরা দেখে নিই, কয়েকটা জিনিস বা কয়েকটা রোগ আমরা দেখেছি, সেটা হচ্ছে পুলেরাম, ওকে, সরি পুলোরাম, কয়েকটা রোগ, মুরগির রোগ। তাহলে হেডিং করে আমি এগুলোকে মুছে দিলাম, পুরোটাই মুছে দিলাম। এখানে মুরগির রোগগুলো বলে দিই, যেগুলো থেকে শর্ট কোশ্চেন আসে। মুরগির রোগ, মুরগির রোগ, যেটা প্রথমে 1 নম্বর বলছি সেটা হচ্ছে পুলোরাম। পুলোরাম, এগুলো ভালো করে করবে। পুলোরাম, পুলোরামের কি করবে? না এটা হচ্ছে রোগটার নাম। এবার রোগটা ঘটায় কে? না রোগটা ঘটায় হচ্ছে একটা ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে সালমোনেলা। সালমোনেলা, সালমোনেলা, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তাহলে এটা হচ্ছে কসাল অর্গানিজম। এবং এই রোগে কি হয়? না এই রোগে পালক জরাজীর্ণ হয়ে যায় বা পালক ভেঙে যায়, অবচ্ছন্ন দেখা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে মল, অবসারণী ছিদ্রের কাছ থেকে মল নির্গত হবে না, ফলে মল নির্গত না হলে অবসারণী ছিদ্রগুলো কি হবে? শক্ত হয়ে যাবে। তাহলে এই রোগটাকে বলা হচ্ছে পুলোরাম। এবং এটা কি হয়? না এটাকে রোগাক্রান্ত মুরগিকে আলাদা করে রাখতে হবে এবং একটা ওষুধ, সেটা হচ্ছে ফুরাজেরিডন, ফুরাজেরিডন ওষুধ দিতে হবে। তাহলে এখানে ওষুধ কি দিতে হবে? ফুরাজেরিডন, ফুরাজেরিডন, ফুরাজেরিডন ওষুধ তোমার দিলে মুরগি ভালো হয়ে যাবে। হ্যাঁ, উল্টো লিখে ফেললাম, এটা হবে সরি, এটা হবে ফুরাজেরিডন, জেলিডন, ঠিক আছে? ফুরাজেরিডন ওষুধ দিলে ভালো হয়ে যাবে। তাহলে 1 নম্বর গেল কি? পুলোরাম। 2 নম্বর চলে এসো বটুলিজম। 2 নম্বর রোগ হচ্ছে বটুলিজম, বটুলিজম। এই বটুলিজম রোগটার ক্ষেত্রে কি হয়? না কে ঘটায় বটুলিজম রোগটা? সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম, CLOSTRIDIUM, ক্লস্ট্রিডিয়াম এই রোগটা ঘটাচ্ছে। এবং এখানে কি হয়? না বটুলিজমের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে পায়ের পেশি দুর্বল হয়ে যায়, ঠিক আছে? তাহলে এগুলোকে কি করতে হবে? না এগুলোকে মুরগিগুলোকে আলাদা করে রেখে তার ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। তাহলে 2 নম্বর রোগ গেল। 3 নম্বর রোগে এসো, ফাউল কলেরা, ঠিক আছে? 3 নম্বর রোগ হচ্ছে ফাউল কলেরা, ফাউল কলেরা।
তাহলে এই ফাউল কলেরার ক্ষেত্রে কি হয় না, ফাউল কলেরার ক্ষেত্রে বা যেটাকে মুরগির কলেরা বলা হয়, ফাউল কলেরার ক্ষেত্রে প্যাস্টেউরেল্লা এই তোমার অণুজীবের সাহায্যে এইটা হয়, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয় না, ঘন ঘন সবুজ মল ত্যাগ করে, ঠিক আছে, এবং আস্তে আস্তে অবসন্ন হবে, এবং সেগুলোকে কি করতে হবে না, আস্তে আস্তে অবসন্ন হতে হতে 3 থেকে 4 দিন পর কি হবে, ফাউল কলেরা হলে মুরগি মারা যাবে। তাহলে কি করতে হবে, ট্রিটমেন্ট কি করতে হবে না, ট্রিটমেন্টে মুরগিগুলোকে আলাদা করতে হবে, এবং আলাদা করে রাখার পর সেগুলোকে তোমার রোগাক্রান্ত মুরগিকে ক্রিস্টাল দোবনে, ঠিক আছে, বিভিন্ন ক্রিস্টাল দোবনে ঘট শোধন করতে হবে। তাহলে মুরগিগুলোকে আলাদা রাখতে হবে এবং ক্রিস্টাল সলিউশন 3% ক্রিস্টাল কেমিক্যালসের ক্রিস্টাল সলিউশন দিয়ে কি হতে হবে, সলিউশন দিয়ে ঘরটাকে, যে ঘরে রাখা হবে সেই ঘরটাকে পরিশোধন করতে হবে। এটা গেল 3 নম্বর রোগ। 4 নম্বর চলে এসো। 4 নম্বর হচ্ছে রানীক্ষেত, ঠিক আছে, এটা একটা ভাইরাস ঘটিত রোগ, রানীক্ষেত। এই রোগে কি হয় না, এটা হচ্ছে একটা, এতক্ষণ আমরা যেগুলো পড়ছিলাম 1 2 3 সেগুলো হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে। এবার এখানে চলে আসছে রানীক্ষেত, যেটা কি হচ্ছে মিক্সো ভাইরাস মিক্সো ভাইরাস নামক এক ধরনের ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে এই রোগ হয়। এই রোগের ক্ষেত্রে লক্ষণ কি না, এই রোগের ক্ষেত্রে শ্বাসকষ্ট হবে, কাঁপুনি হবে, ডানা পায়ে প্যারালাইজড হয়ে যাবে, হ্যাঁ, তারপর হচ্ছে ঝিমোতে থাকবে। এর কোনো চিকিৎসা কিন্তু নেই। মোটামুটি আক্রান্ত মুরগিগুলোকে আলাদা করে রাখতে হবে। আর বাচ্চা মুরগির বয়স 5 থেকে 7 দিন হলে আর 6 থেকে 7 সপ্তাহ হলে মোট 2 বার প্রতিষেধক টিকা দিতে হবে। তাহলে মুরগি জন্মানোর সঙ্গে সঙ্গে 2 বার প্রতিষেধক টিকা দিতে হবে, এবং এর জন্য আলাদা করে কোনো ওষুধ নেই। এটা গেল 5 নম্বর রোগ। আর তারপরে চলে এসো ফ্লু। ওকে, তো H5N1 ভাইরাস যেটা হয় ফ্লু, যেটা আমরা সবাই জানি, যেটাকে বার্ড ফ্লু বলে। 5 নম্বর হচ্ছে বার্ড ফ্লু, যেটা কি H5N1 ভাইরাস দিয়ে হয়, যেখানে মুরগি মারা যায়। তো এই হচ্ছে মোটামুটি মুরগির রোগ, যেগুলো তোমরা বই থেকে সব করবে। আমি আবারও বলছি, লক্ষণ এবং কি করে ভালো হবে, আমি এখানে শুধু নামটা বলেছি, কসাল অর্গানিজম বলেছি, আর এগুলো মুখে বলে গেছি লক্ষণ। তোমরা লক্ষণগুলো পড়বে এবং বই থেকে ভালো করে কিভাবে সারানো যায় সেগুলো পড়বে। তাহলে মুরগি সম্পর্কে দেখো মোটামুটি আমরা পুরোটাই কভার করে ফেলেছি। মুরগি থেকে আমাদের আর কিছু পড়ার দরকার নেই। এবার আমরা যেটা চলে যাব, আমাদের আরেকটা ছিল যেটা, সেটা হচ্ছে তোমার মুরগি ছাড়াও হাঁস আর একটা ব্রিড ছিল, সেই হাঁসের ব্রিডটাকে আমরা পড়বো। হাঁসের ব্রিডের মধ্যে কে কে আছে বা কি কি আছে, সেই জায়গাগুলো আমরা একটু দেখে নেব। তো আমরা এবার চলে আসি হাঁসের ব্রিড, তাই তো। হাঁস আমরা জানি, হাঁস হচ্ছে আমাদের আরেকটা পোলট্রি পাখি, যেটা অনেক বাড়িতেই চাষ করা হয়। হাঁসের চাষ করা হয়, মুরগি যেমন চাষ করা হয় তেমনি হাঁসও চাষ করা হয়। তো এবার আমরা চলে আসছি হাঁস। 2 নম্বর আমাদের টপিক, সেটা হচ্ছে হাঁস। এবার এই হাঁসের ক্ষেত্রে দেখে ডাক বলা হচ্ছে, ডাক, হাঁস বা DUCK, ডাক। এই হাঁসের ব্রিডে আমরা আসছি, ব্রিড। তাহলে ব্রিডকে ভাগ করব। তাহলে ব্রিডকে ভাগ করতে গেলে প্রথমে হচ্ছে উৎপত্তি অনুসারে, ঠিক আছে, প্রথমেই ভাগ করি আমরা উৎপত্তি অনুসারে হাঁসের ব্রিড। উৎপত্তি অনুসারে, মুরগিটা যদিও বেশি ইম্পর্টেন্ট, তবুও হাঁসটা আমাদের দেখে রাখতে হবে। উৎপত্তি অনুসারে ব্রিড। তাহলে প্রথমেই আসছে কি, ভূমধ্যসাগরীয় ব্রিড, ভূমধ্যসাগরীয় ব্রিড। ভূমধ্যসাগরীয় ব্রিড কে কে আছে না, ভূমধ্যসাগরীয় ব্রিডের মধ্যে উদাহরণ দেখো, সেটা হচ্ছে রুয়ে, হ্যাঁ, রুয়ে ক্লিয়ার ইত্যাদি। রুয়ে, রয়চন্দ্রমিত হস্ত মধ্যসাগর, রুয়ে ক্লিয়ার, এগুলো হচ্ছে তোমার কি ভূমধ্যসাগরীয় ব্রিড। রুয়ে ক্লিয়ার, এগুলো হচ্ছে ভূমধ্যসাগরীয় ব্রিড। আমেরিকান ব্রিডে চলে এসো। 2 নম্বর হচ্ছে আমেরিকান ব্রিড। কে আছে না, আমেরিকান ব্রিডের যদি এক্সাম্পল বলো, সেটা হচ্ছে কেউপা, মাস্কোভি, মাস্কোভি, এছাড়াও আরো অনেক তোমরা পাবে। তো সরি, কেউপা না, কেউগা, এটা হচ্ছে কেউগা, মাস্কোভি, এগুলো। এবার চলে আসো, ভূমধ্যসাগরী গেল, আমেরিকান গেল। এবার হচ্ছে জার্মান ব্রিড, ঠিক আছে, জার্মান ব্রিডের এক্সাম্পল দেখো। তাহলে জার্মান ব্রিডের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার সাক্সনি, হ্যাঁ, জার্মান উৎপন্ন হয়, সাক্সনি। আচ্ছা, জার্মান ব্রিড গেল। এরপরে কোথায় আসবে, এরপরে হচ্ছে এশিয়ান ব্রিড,
এশিয়ান ব্রিড, এশিয়ান ব্রিড যেমন হচ্ছে নাগেশ্বরী, এগুলো ভারতীয় মানে তোমার এশিয়া বা আমাদের ভারতের মধ্যে তৈরি করা হচ্ছে। নাগেশ্বরী, সিলেট মিটি, হ্যাঁ, ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্বেল, ওকে, এগুলোই বেশি পড়ে। সিলেট মিটি বা সিলেট মেটে, ইন্ডিয়ান রানার, ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্বেল, খাকি ক্যাম্পবেল, সিলেট মেটে বা সিলেট মিটি, সিলেট মিটি এক্সেট্রা। তাহলে এগুলো হচ্ছে এশিয়ান ব্রিড এবং এগুলো খুব ইম্পর্টেন্ট এশিয়ান ব্রিডগুলো। তাহলে মোটামুটি তোমার দেখো এগুলো চলে গেল তোমার কি উৎপত্তি অনুসারে ভাগ। এবার মাংস প্রদানকারী, এ প্রদানকারী, এগুলো আমি আর যাচ্ছি না। এবার একদম আমি চলে আসি হাঁসের মধ্যে আরেকটা কি বলবো, সেটা হচ্ছে কয়েকটি রোগ। তাহলে রোগগুলো আমরা চলে যাই। হাঁসের থেকে আমরা বেশি কিছু পড়বো না, এগুলো এবার রোগগুলো আসে। তাহলে হাঁসের কি কি রোগ হতে পারে না, প্রথমেই যে রোগটার কথা বলবো সেটা হচ্ছে রানীক্ষেত। কারণ যেহেতু এটা হয় তাহলে এটা হচ্ছে রানীক্ষেত। রানীক্ষেত রোগ আগেও দেখেছো, রানীক্ষেত, এবং কেন হয় সেটাও আমার বলা হচ্ছে যে রানীক্ষেত একটা তোমার রোগ, বা এটাকে তোমার কি বলা হয়, নিউ ক্যাসল ডিজিজ। নিউ ক্যাসল, রানীক্ষেত বা নিউ ক্যাসল ডিজিজ বলে, নিউ ক্যাসল ডিজিজ। ওকে, তাহলে যেটাই রানীক্ষেত হাঁসদের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে নিউ ক্যাসল ডিজিজ। এবং এটা কি হয় না, এটা একটা ভাইরাস ঘটিত রোগ, যেটা হচ্ছে তোমার এপিএমভি, ঠিক আছে, এপিএমভি, এপিএমভি এই ভাইরাসের ক্ষেত্রে হয়ে থাকে। এবং এই ভাইরাসটার পুরো নাম হচ্ছে তোমার অ্যাভিয়ান প্যারামিক্সো ভাইরাস, অ্যাভিয়ান প্যারামিক্সো ভাইরাস, অ্যাভিয়ান প্যারামিক্সো ভাইরাস। অ্যাভিয়ান প্যারামিক্সো ভাইরাস দিয়ে এই রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজ হয়ে থাকে। শ্বাসকষ্ট হবে, খাদ্যে অনীহা, ঠিক আছে, এবং এগুলো টিকা দিলে ভালো হয়ে যায়। এছাড়াও হেপাটাইটিস হতে পারে, বটুলিজম হতে পারে, ঠিক আছে, বটুলিজম হতে পারে, হেপাটাইটিস হতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে ডাক কলেরা বা ফাউল কলেরা, যেটা পেয়েছিলে সেটা হয়। এবার চলে এসো বটুলিজম, যেটা 2 নম্বর হচ্ছে বটুলিজম। বটুলিজম যেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম তোমার ঘটাচ্ছে। বটুলিজম রোগটা ঘটাচ্ছে কে না, বটুলিজম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, CLOSTRIDIUM, ক্লস্ট্রিডিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া এই রোগটা সৃষ্টি করে। এবং লক্ষণ কি, লক্ষণ হচ্ছে তোমার ডানা এবং পেশিতে প্যারালাইজড হবে, পালক এলোমেলো হয়ে যাবে, হ্যাঁ, আলাদা করে রাখতে হবে এগুলোকে। এবং এছাড়া আক্রান্ত হাঁসকে আলাদা করা প্রয়োজন, প্রতিষেধকের প্রয়োগ করা হয় এবং প্রতিষেধক দিতে হবে। তাহলে মোটামুটি দেখো আমাদের হাঁস বা পোলট্রি বার্ড পর্যন্ত কমপ্লিট হলো। এবং আমরা মোটামুটি আমাদের যে টপিক বা আমাদের যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে দেখো আমরা অনেকখানি আগিয়ে গেলাম। আমাদের আর একটা ক্লাস নিলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এরকম সোজা চ্যাপ্টার তাই আমি একটু তাড়াতাড়ি আগাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখো মোটামুটি কি পড়েছি। আজকের ক্লাসে আমরা টিস্যু কালচার পড়েছি, এসসিপি পড়েছি, বায়োফার্টিফিকেশন পড়েছি, অ্যানিম্যাল হাজবেন্ডারির মধ্যে চলে এসেছি পোলট্রি। পোলট্রিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে নেক্সট দিন আমাদের কাজ কি থাকবে না, আমাদের নেক্সট কাজ থাকবে হচ্ছে ডেয়ারি, আর থাকবে হচ্ছে পিসিকালচার অ্যান্ড তোমার এপিকালচার। তাহলে এগুলো দিলেই আমাদের ক্লাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি স্যাম্পল কোশ্চেন দিয়ে ক্লাসটাকে বা চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত থাকলো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।